স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণায় সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 12 অক্টোবর হবে ভোট গ্রহণ। নির্বাচন ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চাকসুর গঠনতন্ত্র সংস্কার নিয়েও রয়েছে নানা অভিযোগ। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের পর জট খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর নির্বাচনের। দীর্ঘ 3 যুগ পর তফসিল ঘোষণায় উৎসবে মেতে উঠেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 12 অক্টোবর হবে ভোট গ্রহণ, দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রার্থীরা। চাকসুর গঠনতন্ত্র নিয়েও রয়েছে নানা অভিযোগ। আমাদের সংগঠন সর্বপ্রথম গঠনতন্ত্র সংশোধনের জন্য দাবি জানিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর। আমাদের সেই দাবি এখনো রয়েছে। নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিও রয়েছে। এখন হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। লেভেল প্লেয়িং ফিল্ড দরকারের জন্য সকল ছাত্র সংগঠনকে সমান অধিকার নিশ্চিত করতে হবে, আর তা না হলে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে না। এই চাকসু এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব উঠে আসবে এবং সারা বাংলাদেশের গণতান্ত্রিক একটি ধারা তৈরির একটি নজির স্থাপিত হবে বলে আমি মনে করছি। যারা শিক্ষার্থীদেরকে আপন করে নিতে পারবে, শুধু কোনো গোষ্ঠী বা কোনো দলকে নয়, পুরো সকল শিক্ষার্থীদের জন্য যে কাজ করবে। দলীয় ব্যানারে নয়, চাকসুতে আসুক শিক্ষার্থীদের প্রতিনিধি, আশাবাদ এই সাবেক বিপির। যারা আগামী দিনে নির্বাচিত হয়ে আসবে তাদের প্রতি আমার আশা এবং আহ্বান থাকবে যেন একটি সুন্দর নেতৃত্বের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে যেন গড়ে তুলে এবং চাকসুর প্ল্যাটফর্ম যেন কোনো দলীয় ব্যানার না হয়। প্রথম চাকসু নির্বাচন হয় 1970 সালে। 1990 সালের পর নানান কারণে কোনো প্রশাসনই আর ভোট আয়োজন করতে পারেনি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণায় সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 12 অক্টোবর হবে ভোট গ্রহণ, যেমনটি জানাচ্ছিলাম। এ নিয়ে নানা প্রত্যাশার কথা জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম আহমেদ। তামিম, চাকসু নির্বাচন নিয়ে প্রার্থীরা কি বলছেন? ক্যাম্পাসে কতটা আমেজ বিরাজ করছে নির্বাচন ঘিরে? জি ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, দীর্ঘ 36 বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। এই ছাত্র সংসদকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে একটা সরগম পরিবেশ বিরাজ করছে। গতকাল বিশ্ববিদ্যালয়ে চাকসু তফসিল ঘোষণা করা হয়। সে তফসিল অনুযায়ী আগামী 12ই অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা দেখছি যে এই চাকসুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে এবং শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের যে প্রতীক্ষা, তাদের চাকসু, সে চাকসুকে ফিরে পাচ্ছে তারা, তারা আনন্দিত হচ্ছে। আমরা এখানে চাকসুর কয়েকজন প্রার্থীর সাথে আমরা কথা বলবো, যা তারা জানাবেন তারা সামনে যে নির্বাচন করবেন, নির্বাচন করে শিক্ষার্থীর সাথে তারা কেমন মানে ইস্তেহার ঘোষণা করবেন আমরা শুনবো। এখানে আমাদের সাথে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধি এবং আছেন হলো বাকশাসের সদস্য। আমরা তাদের কাছ থেকে শুনবো তাদের চাকসু নিয়ে বা শিক্ষার্থীদের নিয়ে তাদের কি মতামত। জি, আপনি চাকসু নির্বাচন করছেন, আমরা যতটুকু জানি। আপনার শিক্ষার্থীদের নিয়ে কি ভাবনা আমাদের একটু বলবেন। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 36 বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 24 জুলাই শহীদদের এই অবদান, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এবং যারা আমার বক্তব্য শুনছেন সবাইকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 36 বছরের ইতিহাসে দীর্ঘ পরিবর্তন হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসন এসেছে, সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু তারা এই চাকসু নির্বাচন বাস্তবায়ন করতে পারেনি। বর্তমান প্রশাসন সেটা বাস্তবায়নের সম্ভাবনা তৈরি করেছেন, সেজন্য প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে দীর্ঘ 36 বছরের এই যে শিক্ষার্থীদের যে অধিকারের আদায়ের যে প্ল্যাটফর্ম চাকসু, সেই চাকসু অকার্যকর ছিল। এই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজারো সমস্যা, নানান সমস্যা, সেগুলো প্রপার ওয়েতে প্রশাসনের কাছে যায়নি এবং প্রশাসনও সেগুলো সমাধান করার কোনো চেষ্টা তারা করেনি এবং সেই উদ্যোগও তারা নেয়নি। কিন্তু এই চাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হবে চাকসু এবং কোনো দলীয় প্রতিনিধিত্ব করবে না, বরঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 27,000 শিক্ষার্থী সবার হয়ে চাকসু কাজ করবে, এই প্রত্যাশা আমরা সকল শিক্ষার্থী এবং প্রার্থীদের কাছে রাখছি।
ধন্যবাদ। আমরা শুনছিলাম, আমরা বাকশাসের কেন্দ্রীয় নেতা, তিনি চাকসু নির্বাচন করবে, তার কাছ থেকে শুনবো সে আগামী দিনে কেমন বিশ্ববিদ্যালয়ে চায়। আমরা যদি বলি যে গত 34 বছর এই দেশে বাংলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয় নাই। আর এই যে 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী একটা আমাদের ম্যান্ডেট তৈরি হয়, যেটা হলো যে দ্রুত সময়ের মধ্যে চাকসু নির্বাচনটা নিশ্চিত করা। তো প্রশাসন এই 1 বছরে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। ওকে, ধন্যবাদ। আপনি বলছেন, আমরা আরেকজনের কাছ থেকে শুনবো আপনি কি ভাবছেন চাকসু নিয়ে, আর কি জানাবেন আমাদের একটু। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন যে তফসিল ঘোষণা করেছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু আমাদের কিছু বিষয়ে আপত্তি আছে। গঠনতন্ত্র এবং প্রশাসনিক কিছু সংস্কারও চেয়েছি এবং সেটাকে মাথায় রেখে আমরা সামনে কাজ করছি। এবং বিশ্ববিদ্যালয়ে আমরা যদি শিক্ষার্থী যে ইশতেহার দিব, যে দাবিগুলো দিব, এই বিশ্ববিদ্যালয়ের মূল 3টা সমস্যা খাদ্য, আবাসন, পরিবহন, এই 3টা মূল দাবিকে সামনে রেখে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কথা, যে ভাষা, সেটাই আমাদের তফসিল হবে, সেটাই হচ্ছে আমাদের ইশতেহার হবে। তাদের ভাষা, তাদের কথাই হচ্ছে আমাদের ইশতেহার। তারা যেইভাবে চাইবে আমরা সেইভাবেই বিশ্ববিদ্যালয়কে ইশতেহার দেবো এবং তাদেরকে আগামী দিনের যে প্রত্যাশা সেটা পূরণের কাজ করবো। ওকে, ধন্যবাদ। আমরা শুনছিলাম, আমরা আরেকজন প্রার্থীর কাছ থেকে শুনবো তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কি চিন্তা করছেন। যে আপনি যদি একটু বলতেন শিক্ষার্থীদের নিয়ে কি ভাবনা আপনার। যে আপনার সকল অবগত আছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের যে ন্যায্য অধিকার সমূহ রয়েছে সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে আমি যদি টু দ্য পয়েন্ট বলি, তাদের আবাসন সমস্যা, যাতায়াত সমস্যা, এরপরে আমাদের বিভাগগুলোতে সেশন জটের যে সমস্যা, সেই সবগুলো সমস্যা আমরা প্রথমে, আমাদের প্ল্যান আছে যে আমরা সবগুলো সমস্যা ফাইন্ড আউট করবো এবং অলরেডি আমরা করেছি। এই সমস্যাগুলো ফাইন্ড আউট করার পরে সেগুলো কিভাবে আমরা সেগুলো সমাধান করব, সেগুলো শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা প্রশাসনের সাথে আলাপচারিতার মাধ্যমে আমরা যদি নির্বাচিত হই, সবগুলো সমস্যা সমাধানে আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনারা যেমনটা শুনছিলেন যে চাকসু নিয়ে শিক্ষার্থীদের ভাবনা, আমরা জানি যে গতকাল যে সময় বিশ্ববিদ্যালয় চাকসু যে নির্বাচন কমিশন উনি যেখানে জানায় আর কি, তখন আমরা জানতে পারি যে গঠনতন্ত্র নিয়ে কথা হয়। এই গঠনতন্ত্র নিয়ে কথা হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের যে চাকসু কমিটি রয়েছেন তারা বলেছেন যে গঠনতন্ত্র তারা সংশোধন করেই নির্বাচনের দিকে আগাবে। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তামিম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বন্দরের নানা উদ্যোগের পর জাহাজ জট নিরসন হলেও খালাসে ধীরগতির কারণেই বাড়ছে কন্টেইনার জট। তবে বন্দর কর্মকর্তারা বলছেন বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং স্বাভাবিক রয়েছে। নিলামযোগ্য কন্টেইনার ইয়ার্ডে পড়ে থাকা এবং রেলযোগে ঢাকা আইসিডিতে যথাসময়ে কন্টেইনার পাঠাতে না পারায় বন্দরে এমন ভয়াবহ জটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম বন্দর নিয়ে নয়ন বড়ুয়া জয়ের ধারাবাহিকের 3য় পর্ব দেখুন আজ। জেটিতে জাহাজ বেড়ানোর জন্য সপ্তাহখানেক অপেক্ষায় থাকা যেন নিয়মে দাঁড়িয়েছিল চট্টগ্রাম বন্দরে। তাতে জাহাজ আসার পরও পণ্য হাতে পেতে ব্যবসায়ীদের অপেক্ষা করতে হতো। তবে বন্দরের নানা উদ্যোগের কারণে জাহাজ জট কমলেও উল্টো ইয়ার্ড থেকে পণ্য সরবরাহ কমায় বাড়ছে কন্টেনার জট। বিপাকে ব্যবসায়ীরা। বন্দরে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমাদের যেই পোশাক শিল্পের বায়াররা বাংলাদেশে ফিরে এসছে, অনেক বেশি অর্ডার দেওয়ার জন্য চিন্তা করছে, সে জায়গা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আমরা বলেছি যে আর কিছু করতে হবে না। এনবিআর কর্তৃপক্ষ যে নির্দেশনা দিয়েছে যে ডুয়েল ডেলিভারিটা করার জন্য, সেই ডুয়েল ডেলিভারিটা যদি অব্যাহত থাকে তাহলে জট আর থাকবে না। বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দরে জমে থাকা কন্টেনারের পরিমাণ 46,000 TEUs এর বেশি হলেও কন্টেনার ধারণ ক্ষমতা বর্তমানে 59,000 TEUs এ উন্নীত হওয়ায় তেমন অসুবিধা হচ্ছে না। আমাদের বেশ কিছু পুরাতন ইয়ার্ড, যেমন অকশন ইয়ার্ড, XY শেড ইয়ার্ড এবং অন্যান্য কয়েকটা ইয়ার্ড আমরা ইতিমধ্যে এগুলা অর্ডার এসছে, এগুলা অলরেডি কার্যক্রম চালু হয়েছে। সেই হিসাবে আমাদের ক্যাপাসিটি এখন 59,000 এবং আরও কিছু ইয়ার্ড সংরক্ষণ এবং মেরামতের পর্যায়ে আছে, সেগুলা হলে আমাদের আরও 2-3 হাজার বেড়ে যাবে। তবে বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দেশের দক্ষিণ পূর্ব সীমান্তে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আতঙ্কে থাকেন টেকনাফের জেলেরা। প্রায় প্রতিদিনই মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি নাফ নদী থেকে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। এতে শুধু প্রাণহানির ভয়ই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীবিকা ও আর্থিক নিরাপত্তা। তবে বিজিবি বলছে দেশের জলসীমা অতিক্রম করায় তাদের ধরা হচ্ছে। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট।
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে জেলেদের কাছে মূর্তিমান আতঙ্ক মিয়ানমারের আরাকান আর্মি। বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে জেলে ও মাঝি মাল্লাদের ট্রলার সহ ধরে নিয়ে যাওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলছে। গেল এক বছরে 257 জন জেলেকে অপহরণ করে নিয়ে যায় মিয়ানমারের আরাকান আর্মি। আরাকান আর্মির বইয়ে আমরা নাম নদী টু মোহনা দিয়ে আমরা সাগরে মাছ ধরতে যাইতে পারি না, আমাদের ট্রলার গুলো বইয়ে জেলেরা সব বসা আছে গাড়ি হিকাতে যাইলে বুট মারালে যাবে এই হিসাবে আরতি না করলে হাসাতে করে যাবো দিয়ে তবে আরতি আনি দেওয়ার সময় আর দরিয়ারে ছাড়া হিয়ান্তি গলা বিলা গলায় আর মাছ ধর করে আর নির্যাতন করে, বেশি নির্যাতন করে। আরাকান আর্মিরা তাদের বইয়ে আমরা সাগরে যাইতে পারছি না। জেলেদের পাশাপাশি ভুক্তভোগী বোট মালিকরাও তারা বলছেন সাগরে অপহরণের কবলে পড়লে নিমিষেই শেষ হয়ে যায় তাদের লাখ লাখ টাকার সম্পদ। আমাদের বোট মালিক সমিতির অলরেডি 8টা ট্রলার আরাকান আর্মি অপহরণ করে তাদের এলাকায় নিয়ে গেছে। এদিকে বিজেপি বলছে অনেক সময় বাংলাদেশের জেলেরা সমুদ্র সীমা অতিক্রম করে গেলে এই ঘটনা ঘটছে, তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে আশ্বস্ত করেছেন তারা। এইটা অপহরণ বলা যাবে না, আপনারা অপহরণ বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। এটা নিতান্তই হচ্ছে সীমান্ত অতিক্রম করার দায়ে। তবে আমরা কোনোভাবেই এইটা মেনে নেই না যে আমাদেরকে জেলেদেরকে এভাবে ধরে নিয়ে যাওয়ার বিষয়টা আমরা কখনোই এভাবে মেনে নেই না। প্রতিবেশী দেশের বিদ্রোহী গোষ্ঠীর এমন কর্মকাণ্ডে সীমান্তবর্তী এলাকার হাজারো জেলের জীবন হয়ে উঠেছে অনিশ্চিত। এখন দেখার বিষয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কার্যকর পদক্ষেপে কবে কাটবে নাফ নদী পাড়ের এই ভয় ও আতঙ্ক। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। দর্শক, সিন্ডিকেটের কারণেই কাঁচা বাজারে আগুন জ্বলছে অভিযোগ করেছেন ক্রেতা বিক্রেতা সবাই। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের বাজারে সবজির দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ রুবা আপনাকে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ যে সবজি সাজিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। কমতি আমরা দেখছি না, তবে তারা অজুহাত দেখাচ্ছে সবজির কমতি। তো বিভিন্ন জায়গা থেকে সবজি সরবরাহ বেড়েছে। তো একদিকে চট্টগ্রাম উৎপাদিত সবজি বাজারে আসা শুরু হয়েছে, একই সাথে উত্তরবঙ্গের সবজি কিন্তু বাজার দখল করেছে। কিন্তু দেখা যাচ্ছে সবজির দামই সবচেয়ে বেশি। তার কারণে যারা ক্রেতা তারা হতাশের কথা আমাদেরকে জানাচ্ছে। যারা বাজার করতে এসছেন তারা বলছেন যে অন্তত সবজির দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো। এদিকে আমরা দেখছি আলুর দামটা একটু কম আছে, আলু আর কাঁচা পেঁপে। তো অন্য যে সবজি, সব ধরনের সবজি 70 থেকে শুরু করে 100 টাকা, 120 টাকা। শিমের দাম তো আরও বেশি বিক্রি করা হচ্ছে। কাঁকরোলের দাম আগে আরও কম ছিল, এখন কাঁকরোলের দাম আমরা দেখতে পাচ্ছি 80 থেকে 70 থেকে 80 থেকে 100 টাকা পর্যন্ত চাচ্ছে। তো বাজার ভেদে বিভিন্ন দামে তারা বিক্রি করছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রুবা। জয়, আপনাকে ধন্যবাদ। খেয়ে দেয়ে শান্তিতে বসবাস করতে পারি এমন একটি বাংলাদেশ চাই। আমরা ক্ষমতায় গেলে সকল বেকার নাগরিককে মাসের 1000 টাকা করে দিব, যারা অন্তত খেয়ে বেঁচে থাকতে পারবে। বিকেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কুমিল্লা চান্দিনায় পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। এ সময় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য অযৌক্তিক এবং আইনগতভাবে অগ্রহণযোগ্য। কক্সবাজারের টেকনাফে আইন অমান্য করে মায়ানমার জলসীমায় প্রবেশ করে মাছ ধরার সময় 122 জন জেলে 19টি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি জানান, টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে কয়েকটি বাংলাদেশি ফিশিং বোট মায়ানমার বাংলাদেশ জলসীমায় শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে মাছ ধরছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 19টি বাংলাদেশি ফিশিং বোট ও 122 জন জেলে আটক করা হয়। আটক জেলে ও জব্দকৃত ফিশিং বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে পরিচালনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডেলিংয়ে নতুন ইতিহাস করেছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। 28 আগস্ট সকাল 8টা থেকে 29 আগস্ট সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় মোট হ্যান্ডেলিং 5000 TEUS ছাড়িয়েছে। এর মধ্যে ইম্পোর্ট কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 2101 TEUS ও এক্সপোর্ট 2918 TEUS। সর্বমোট একদিনে 5019 TEUS হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। এর আগে গত 7 জুলাই থেকে CDDL চট্টগ্রাম বন্দরের NCT 2, 3, 4 ও 5 নং বার্থের অপারেটরের দায়িত্বভার গ্রহণ করে প্রতিষ্ঠানটি। খানাখন্দে ভরা লক্ষ্মীপুর চৌমুহনী আঞ্চলিক মহাসড়ক, যানবাহন চলাচলে ভোগান্তির শেষ নেই, প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। পাবেল, খানাখন্দ ভরা সড়কে নিশ্চয়ই ভোগান্তি হচ্ছে এলাকাবাসীর, কি বলছেন তারা? ভোগান্তির চিত্র জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে লক্ষ্মীপুর চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে খানাখন্দে ভরা, এটি দীর্ঘদিন ধরে আসলে সংস্কারের অভাবে এই রাস্তাটি এখন একেবারে চলাচল অনুপযোগী। দীর্ঘদিন ধরেই এই লক্ষ্মীপুরের এবং আশেপাশের যেসব সাধারণ যাত্রীরা রয়েছেন তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। খানাখন্দে একেবারেই ভরে গেছে, ছোট বড় গর্তে এখন বৃষ্টি আসলেই কাদা পানি একাকার হয়ে পড়ে এবং বৃষ্টি শেষে রোদে এখানে ধুলাবালিতে আসলে পরিবেশ যেমন দূষিত হয় তেমনি আসলে এখানে সাধারণ মানুষ আসলে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। আমরা একজন পথচারীর সঙ্গে একটু যুক্ত হতে চাই যে এই রাস্তাটি আসলে কেমন, একটু যদি বলো। এই রাস্তার অবস্থা খুবই বেহাল। দীর্ঘ 2-3 বছর থেকে রাস্তায় অনেকগুলো বেহাল থাকা অবস্থা, আমাদের জন্য খুব দুর্ভোগ হচ্ছে। আমরা চলাচলে খুব কষ্ট হচ্ছে। লক্ষ্মীপুর টু ঢাকা এবং লক্ষ্মীপুর চট্টগ্রাম একটি মাত্র হাইওয়ে রোড। এই হাইওয়ে রোডের এই অবস্থার কারণে আমাদের সকলের খুবই অবস্থা। সরকার এবং আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অতি শীঘ্রই রাস্তা মেরামতের কাজ করুক অথবা রাস্তা সংস্কার করুক। এবং কি আমার কাছে মনে হচ্ছে যে রাস্তাতে ইট দিয়ে যে কাজ প্রক্রিয়া করতেছে, এই ইটের কারণে অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়তেছে। ইটগুলো ভেঙে যায়, ভেঙে কারণে আরও গর্ত বেশি হয়। আপনি যেমনটি শুনলেন যে পথচারীরা বলছেন যে আসলে তাদের ভোগান্তির কোনো শেষ নেই। আমি এ বিষয়ে কথা বলেছি এখানকার জেলা প্রশাসকের সঙ্গে, তিনি আসলে সড়ক বিভাগের কর্মকর্তাদেরকে এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য তাগিদ দিয়েছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে যে বেহাল সড়ক নিয়ে আমার কাছে সবশেষ। আমি ফিরছি স্টুডিওতে। পাবেল, আপনাকে ধন্যবাদ। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।